খুনের আসামি ধরা পড়ল ভারতে। আর ঠিক ৩ দিনের মাথায় দেশে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতা। এরপর তড়িঘড়ি করে এয়ার অ্যাম্বুলেন্সে দেশত্যাগ। প্রথম গন্তব্য চিকিৎসা বিজ্ঞানে উন্নত দেশ সিঙ্গাপুর। সেখান থেকে কিছুদিন পর সম্পূর্ণ গোপনে মালয়েশিয়ায় স্থানান্তর। এরপর সব কিছুই নিশ্চুপ, সব গায়েব। সোশ্যাল মিডিয়া বা মূলধারার গণমাধ্যমে তার কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। এমনকি খোদ নিজ দলের কাছেও নেই তার বর্তমান অবস্থা নিয়ে স্পষ্ট কোনো জবাব। প্রিয় দর্শক, এটি কোনো হলিউড বা বলিউডের পলিটিক্যাল থ্রিলার সিনেমার গল্প নয়। এটি বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় এবং আলোচিত রহস্য। কোথায় মির্জা আব্বাস? প্রধানমন্ত্রীর এই অত্যন্ত ক্ষমতাধর রাজনৈতিক উপদেষ্টা কি সত্যি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন, নাকি অসুস্থতার এক নিখুঁত চিত্রনাট্য সাজিয়ে দেশ থেকে পালানোর এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেছেন? মির্জা আব্বাসকে কেন এভাবে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে? দর্শক, একটু ঠান্ডা মাথায় পুরো বিষয়টি বিশ্লেষণ করা যাক। বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে হঠাৎ করে যদি এত বড় মাপের একজন হাই প্রোফাইল নেতা একেবারেই হাওয়ায় মিলিয়ে যান, তখন জনমনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শত শত গুজব কি তাহলে সত্যিই কোনো রূঢ় বাস্তবের দিকে ইশারা করছে? কেউ বলছেন তিনি বিচারের হাত থেকে বাঁচতে পালিয়েছেন, আবার কেউ বলছেন তিনি সত্যি মারাত্মক কোনো স্নায়বিক বা শারীরিক রোগে আক্রান্ত। কিন্তু আসল সত্যটা কি? কেন তিনি উধাও? আজকের এই এক্সক্লুসিভ এবং মেগা ইনভেস্টিগেটিভ নিউজ এপিসোডে আমরা এই রহস্যের জট খোলার চেষ্টা করব। ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে এবং এর পেছনের রাজনীতি কতটা গভীর তা আজ আপনাদের সামনে আয়নার মতো পরিষ্কার করে দেব। চলুন এই মেগা বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে। এই রহস্যের মূল শেকড় লুকিয়ে আছে গত জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচনী এলাকা ছিল ঢাকা ৮ আসন। বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জা আব্বাস এই এলাকায় দীর্ঘদিন ধরে একছত্র আধিপত্য বিস্তারকারী প্রভাবশালী নেতা। কিন্তু এবারের নির্বাচনে তার সামনে এক বিশাল এবং অপ্রত্যাশিত বাধা হয়ে দাঁড়ান তরুণ উদ্যমী ও প্রতিবাদী নেতা উসমান হাদি। উসমান হাদি ছিলেন তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় একটি নাম। সাধারণ মানুষের সাথে তার ছিল সরাসরি এবং নিবিড় যোগাযোগ। তিনি কোনো প্রোটোকল ছাড়াই ঘরে ঘরে, পাড়ায়, মহল্লায় এবং মসজিদে মসজিদে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতেন এবং ভোট চাইছিলেন। তার এই জনসম্পৃক্ততার কারণে তার জনসমর্থন পৌঁছে গিয়েছিল একেবারে তুঙ্গে। দেশের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষকরা এবং গোয়েন্দা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছিল যে সুষ্ঠু নির্বাচন হলে মির্জা আব্বাস এবার এই তরুণ নেতার কাছে হেরেও যেতে পারেন। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনীতিতে উসমান হাদি হয়ে উঠেছিলেন এক পাহাড় সমবাধা। রাজনীতিতে এমন এক শক্ত এবং জনপ্রিয় প্রতিদ্বন্দ্বী থাকা যে কোনো প্রতিষ্ঠিত নেতার জন্যই চরম মানসিক ও রাজনৈতিক চাপের বিষয়। সবাই যখন ঢাকা ৮ আসনে এক হাড্ডাহাড্ডি এবং ঐতিহাসিক লড়াইয়ের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুরো দেশকে স্তব্ধ করে দেওয়া দিনটি ছিল ১২ই ডিসেম্বর। নির্বাচনী প্রচারণার ডামাডোলের মধ্যেই উসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ১২ই ফেব্রুয়ারি যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হয়। শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মির্জা আব্বাস বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচনে তার একমাত্র নামমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত মির্জা আব্বাসের বিশাল রাজনৈতিক প্রভাব এবং অর্থের কাছে তিনি শোচনীয়ভাবে হেরে যান। শুধু সংসদ সদস্য নির্বাচিত হয়েই থেমে থাকেননি মির্জা আব্বাস। দলের প্রতি তার অবদান এবং রাজনৈতিক প্রভাবের জন্য তিনি পেলেন রাষ্ট্রের আরও বড় দায়িত্ব। খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ করা হলো। এটি রাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ও নীতি নির্ধারণী একটি পদ। তার রাজনৈতিক কেরিয়ার তখন সবচেয়ে শক্তিশালী এবং অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে। নির্বাচনের পর থেকে মার্চ মাসের শুরু পর্যন্ত তিনি দারুণ সক্রিয় ছিলেন। রাজনীতির মাঠে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাকে নিয়মিতই দেখা যেত। বিভিন্ন সভা সমাবেশে তিনি অত্যন্ত দাপটের সাথে বক্তৃতা দিয়েছেন। তখন তাকে দেখে গুরুতর অসুস্থতা বা শারীরিক দুর্বলতার বিন্দুমাত্র কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তিনি সম্পূর্ণ সুস্থ এবং প্রাণবন্ত মানুষের মতোই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাহলে মার্চ মাসে হঠাৎ করে কি এমন ঘটল যে তাকে দেশ ছাড়তে হলো?
আসল থ্রিলারের শুরু হয় মার্চ মাসে। ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত দুই দুর্ধর্ষ কিলার হঠাৎ করে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে যান। ভারতের পশ্চিমবঙ্গের বনগঙ্গা সীমান্ত এলাকা থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে তাদেরকে আটক করা হয়। এদের একজন হল স্থানীয় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ এবং অন্যজন যুবলীগ কর্মী আলমগীর হোসেন। হত্যাকাণ্ডের পরপরই তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে লুকিয়েছিল। পুলিশের রিমান্ডে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য দেয়। তারা স্বীকার করে যে এটি কোনো রাজনৈতিক দাঙ্গা ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত কন্ট্রাক্ট কিলিং। এই খবরটি দেশের প্রথম সারির গণমাধ্যমে আসার পর থেকেই দেশ জুড়ে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। নেটিজেনরা সরাসরি প্রশ্ন তুলতে শুরু করেন, এই দুই খুনি তো শুধু নির্দেশ পালন করেছে, টাকার বিনিময়ে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে এবং গুলি চালিয়েছে। কিন্তু এই হাই প্রোফাইল খুনের পেছনের আসল মাস্টারমাইন্ড আসলে কারা? এত বিপুল পরিমাণ টাকা তাদের কে দিয়েছে? কার নির্দেশে এবং কার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সম্ভাবনাময় নেতা ওসমান হাদিকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হলো? ঠিক এই দুই কিলার ধরা পড়ার এবং রিমান্ডে তাদের মুখ খোলার মাত্র 3 দিনের মাথায় খবর আসে মির্জা আব্বাস একটি ইফতার মাহফিলে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। তাকে দ্রুত ঢাকার অভিজাত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করে জানান তার মৃদু স্ট্রোক বা মাইল্ড স্ট্রোক হয়েছে এবং তার পূর্ণ বিশ্রাম প্রয়োজন। দর্শক, এই টাইমিং বা সময়টা একটু গভীরভাবে খেয়াল করুন। হিটম্যানরা পুলিশের হাতে বন্দী, তারা রিমান্ডের বদ্ধ ঘরে মুখ খুলছে। একে একে বেরিয়ে আসছে রাঘব বোয়ালদের নাম। আর ঠিক সেই চরম উত্তেজনাকর সময়ই একজন প্রভাবশালী নেতার এমন আকস্মিক অসুস্থতা। এটি কি শুধুই একটি সাধারণ কাকতানীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে নিজেকে বাঁচানোর এক সুদূরপ্রসারী সমীকরণ? তদন্তের আঁচ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্যই কি এই অসুস্থতার নাটক সাজানো হয়েছে? হাসপাতালে ভর্তির মাত্র 4 দিন পর পরিস্থিতি আরও নাটকীয় রূপ নেয়। 15ই মার্চ একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে অত্যন্ত তড়িঘড়ি করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কারণ হিসেবে বলা হয় তার উন্নত স্নায়বিক চিকিৎসা এবং ফিজিওথেরাপি দরকার, যা দেশে সম্ভব নয়। কিন্তু আসল চমক আসে কিছুদিন পর। অত্যন্ত গোপনীয় সূত্রের মাধ্যমে খবর আসে তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত করা হয়েছে। এই খবরটি সবার মনে একটি বড় সড়ো খটকা তৈরি করেছে। সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা নিঃসন্দেহে বিশ্বমানের, সেখানে বিশ্বের সেরা চিকিৎসকরা রয়েছেন। তাহলে সেই বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা ছেড়ে তাকে হুট করে মালয়েশিয়ায় কেন নেওয়া হলো? মালয়েশিয়ায় কি লোকচক্ষুর অন্তরালে বাংলাদেশি প্রবাসীদের নজরের বাইরে লুকিয়ে থাকাটা তুলনামূলকভাবে বেশি সহজ মনে হচ্ছে, নাকি সিঙ্গাপুরের কঠোর আইনের কারণে সেখানে বেশি দিন অবস্থান করাটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল? অনেকেই মনে করছেন এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ, আবার তার অন্ধ সমর্থকরা মনে করছেন মির্জা আব্বাস সত্যি সত্যিই অসুস্থ এবং হয়তো সিঙ্গাপুরের চেয়ে মালয়েশিয়ায় তার নির্দিষ্ট স্নায়বিক চিকিৎসার ফ্যাসিলিটিস বা বিশেষজ্ঞ চিকিৎসকের সুবিধা বেশি রয়েছে। পুরো ঘটনায় সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক সমালোচনা হচ্ছে মির্জা আব্বাসের বর্তমান অবস্থার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়া। বর্তমান যুগ ডিজিটাল যুগ। আজকাল একজন সাধারণ মানুষও সামান্য জ্বরে পড়লে বা হাসপাতালে স্যালাইন নিলেও ফেসবুকে স্ট্যাটাস দেন, ছবি দেন। সেখানে রাষ্ট্রের এত বড় মাপের একজন নেতা দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন, অথচ তার বেঁচে থাকার বা চিকিৎসার বিন্দুমাত্র কোনো ভিজুয়াল প্রমাণ নেই কেন? মার্চ মাসে যখন তার মৃত্যুর একটি জোরালো গুঞ্জন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন তার ব্যক্তিগত সচিব বাধ্য হয়ে গণমাধ্যমে এসে কথা বলেছিলেন, কিন্তু তিনিও কোনো প্রমাণ দেখাতে পারেননি। তিনি শুধু মৌখিকভাবে দাবি করেছিলেন যে মির্জা আব্বাস বেঁচে আছেন এবং মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এবং অপরাধ বিশেষজ্ঞরা এর পেছনে সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর একটি কারণ দেখছেন। তাদের মতে কোনো ভিজুয়াল প্রমাণ বা ছবি প্রকাশ করলেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে তদন্তকারী কর্মকর্তারা তার সঠিক অবস্থান জেনে যাবেন। ইন্টারপোলের মাধ্যমে তারা তার সাথে যোগাযোগ করার বা তাকে জেরা করার চেষ্টা করতে পারে। রিমান্ডে থাকা আসামিরা যদি জিজ্ঞাসাবাদে এমন কোনো অকাট্য প্রমাণ বা তথ্য তুলে দেন যা সরাসরি মির্জা আব্বাসের দিকে আঙুল তোলে, তাহলে পরিস্থিতি সরকারের জন্য চরম জটিল হয়ে উঠতে পারে। তবে দর্শক, এখানে একটি বিষয় অত্যন্ত নিরপেক্ষভাবে পরিষ্কার করার প্রয়োজন। মির্জা আব্বাস যে ওসমান হাদি হত্যার মূল মাস্টারমাইন্ড এবং তিনি যে আসামিদের মুখ খোলার ভয়েই পালিয়েছেন, সেটির কোনো আইনি বা নিখুঁত প্রমাণ এখনও কারো কাছে নেই। তিনি এখন ঠিক কোন শহরে আছেন, কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা আদৌ হাসপাতালে আছেন কিনা সে বিষয়েও খোদ তার নিজের দলও এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা বা মেডিকেল বুলেটিন দেয়নি। সুতরাং শুধু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের ভিত্তিতেই তিনি অপরাধী এমনটি 100% নিশ্চিত হয়ে বলা আইনি দৃষ্টিকোণ থেকে প্রায় অসম্ভব।
কিন্তু আপনি যদি পুরো ঘটনা প্রবাহ একটি টাইমলাইনে ফেলে একসাথে মেলানোর চেষ্টা করেন তাহলে মনে হবে ঘটনাগুলো যেন এক অদৃশ্য চিত্রনাট্যকারের হাতে নিখুঁতভাবে সাজানো। একজন শক্ত এবং জনপ্রিয় প্রতিদ্বন্দ্বীর চিরবিদায়, এরপর সম্পূর্ণ ফাঁকা মাঠে সহজে নির্বাচন জয়, খুনিদের হঠাৎ গ্রেপ্তার এবং ঠিক তার পরপরই আকস্মিক অসুস্থতার ঢাল নিয়ে তড়িঘড়ি করে দেশত্যাগ। এই জটিল অঙ্ক মেলাতে গিয়েই সাধারণ মানুষের মনে প্রতিদিন নতুন নতুন থিওরি তৈরি হচ্ছে। অনেকেই বলছেন ওসমান হাদি হত্যার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত তিনি এভাবেই অসুস্থ হয়ে বিদেশে অবস্থান করবেন। অন্যদিকে তিনি যদি সত্যি আসামিদের ভয়েই দেশ ত্যাগ করে থাকেন, সেটিও একটি বিশেষ কারণে প্রায় অবিশ্বাস্য মনে হয়। কারণ মির্জা আব্বাসের দলই এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন। সুতরাং তার বিরুদ্ধে যে কোনো অভিযোগই আসুক না কেন, তা তো সরকার চাইলেই ধামাচাপা দিতে পারে বা প্রকাশ হতে বাধা দিতে পারে। তাহলে কেন এই পলায়ন? ক্ষমতার অভ্যন্তরীণ কোনো কোন্দল নয় তো? অনেক সিনিয়র বিশ্লেষকই এমনটি মনে করছেন। প্রিয় দর্শক, সব তথ্য এবং বিশ্লেষণ তো শুনলেন, আপনাদের কি মনে হয় সবকিছু মিলিয়ে মির্জা আব্বাস আসলে কী কারণে দেশ ত্যাগ করেছেন? এটি কি আসলেই কোনো জটিল রোগ, নাকি বিচারের হাত থেকে বাঁচার এক অভিনব কৌশল? আর কি জন্যই বা তাকে এভাবে দিনের পর দিন লুকিয়ে রাখা হয়েছে? কমেন্ট বক্সে যুক্তিসহ জানিয়ে দিন আপনার বিশ্লেষণাত্মক মতামত। আর আমাদের চ্যানেলের এই ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সত্যের সন্ধানে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সক্লুসিভ ভিডিওতে। ভালো থাকবেন, সচেতন থাকবেন।